আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজু, তারেক রহমানের জনসভা ঘিরে রাজশাহীর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মেলি আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী যে মাদ্রাসা মাঠ, যেখানে আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি থাকবেন। আমি এখন সেখানে রয়েছি। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই মাঠে এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। এখানকার যে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে আমরা দেখতে পাচ্ছি। তিনি মাঠ এখন পরিদর্শন করছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে রয়েছেন। কিছুক্ষণ পর দুপুর 12:30 দিকে এখানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং এই সদর আসনে যিনি সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, তিনি সহ সিনিয়র নেতৃবৃন্দ মাঠ পরিদর্শনে আসবেন এবং তিনি এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন আগামীকাল তারেক জিয়া জনসভাকে ঘিরে। তবে আমরা কয়েকদিন থেকে মিলে লক্ষ্য করছি যে রাজশাহী একটু উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উজ্জীবনা যে কখন তারেক রহমান আসবেন, কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তার 31 দফা যে কর্মসূচি রয়েছে, সেই 31 দফা কর্মসূচির পাশাপাশি রাজশাহীর উন্নয়নে যদি বিএনপি সরকার গঠন করে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন, সেগুলো শোনার জন্য লোকজন এখানকার যে নেতাকর্মী তাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। এবং আমরা দেখছি যে প্রতিদিনেই প্রচার মিছিল হচ্ছে এবং প্রার্থীরা নির্বাচনী জনসমাবেশ যেমন করছে, তার পাশাপাশি তারেক রহমানের জনসমাবেশ সফল করার জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছে। মিলি, রাজশাহী থেকে জানছিলাম তারেক রহমানের জনসভার সার্বিক প্রস্তুতির খবর। এদিকে ঢাকা 15 নিজ সংসদীয় আসনের গণসংযোগে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তর কাফরুলে আছেন সহকর্মী এইচ এম মেহেদী হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেহেদী, জামায়াতের আমিরের আজকে আর কি কি কর্মসূচি আছে? একটু আগেই কিন্তু উত্তর কাফরুল হাই স্কুলে তার আনুষ্ঠানিক যেই আজকের দিনে যে প্রচারণা কার্যক্রম সেটি তিনি শুরু করেছেন জামায়াতে আমির। এখানে তারপর সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে তিনি ব্রিফিং করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে তিনি বিভক্তি চান না এবং জামাত ইসলাম সবাইকে নিয়ে আসলে সামনে সরকার গঠন করবে এমন একটি প্রত্যাশা তিনি করছেন। একই সাথে এখানকার যারা মানুষ রয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন। তিনি জনসংযোগে ইতোমধ্যেই কিন্তু বেরিয়ে গিয়েছেন এবং বিকেল নাগাদ 4টায় কিন্তু একটি নারী সমাবেশ রয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয়ে। এছাড়া মাগরিবে এবং এশার নামাজের পরও আরও দুটি কর্মসূচি রয়েছে। এবং জামাতে আমির যেটা বলেছেন সংক্ষিপ্ত বক্তব্যে, যে জামাতে ইসলাম এই জনসংযোগের মধ্য দিয়ে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চায় এবং তারা যেটি বলতে চায় যে তারা নতুন একটি রাষ্ট্রের কথা বলছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা বলছেন, যে রাষ্ট্রের মধ্যে সাম্য থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে জুলাই আন্দোলনের যেই চেতনা সেটিও থাকবে। জামাতের আমির এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তিনি আসলে আর সাংবাদিকের আর কোনো প্রশ্নের উত্তর নেননি। তিনি জনসংযোগে নেমে পড়েছেন। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে এটুকুই, যে এই মুহূর্তে তিনি উত্তর কাফরুল এলাকায়, তার যে নির্বাচনী এলাকায়, সেখানে জনসংযোগ করছেন। জানছিলাম জামায়াতের কর্মসূচির খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। অবহেলিত ও অপরিকল্পিত পর্যটন নগরী গড়ে তুলতে কুয়াকাটা সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সুনির্দিষ্ট ইশতেহার চান প্রার্থীদের কাছে। কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন শিল্পের বিকাশে যিনি প্রাধান্য দেবেন তাকেই নির্বাচিত করার প্রতিশ্রুতি ভোটারদের। রাজু আহমেদের তোলা ছবিতে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। সমুদ্রবক্ষে রক্তিম সূর্যের উত্থানের নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয় এই লাল কাঁকড়ার দ্বীপে। কুয়াকাটার প্রাকৃতিক স্নিগ্ধতায় ছোট পাখি গাংচিলের অবাধ ওড়াউড়ি। পর্যটনের শহরে এবার নির্বাচনী উত্তাপ। জাল বুনছেন জেলেপল্লীর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
কর্মক্ষমদের বসে থাকার উপায় নেই। নৌকা নিয়ে সাগরে মাছের সন্ধানে ছুটে বেড়ানো যাদের নেশা। আমরা ভোট দিয়ে শান্তিপূর্ণ দিতে পারি, যেন মারামারি কোনো লড়ালড়ি না হয়, কিছু না হয়, যেন কোনো ঝামেলা না হয়। আমরা চাই যেন আগের মতো আপনার দেশটা শান্ত হয়। আগে যে রাজনীতি যেইভাবে চলছে ওইভাবে যেন না চলে। মানুষ কাটাকাটি হানাহানি এইটা যেন মানুষের ভিতরে না থাকে। সমুদ্রকে ঘিরে কর্মসংস্থান হাজারো মানুষের। তাদের অনেকেই বলছেন দীর্ঘদিনের চাওয়া পরিকল্পিত পরিবেশ বান্ধব নগরী নিয়ে প্রার্থীদের ভাবনা কম। ঘোরার জন্য কিছু বিনোদনের দরকার আছে, কারণ সেটা এখনো পরিপূর্ণভাবে হয় না। যখন আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হবে আর আমাদের স্থানীয় যে প্রতিনিধি যে হবে, সে যেন সুন্দরভাবে দেশটাকে বা আমাদের এই পর্যটন কেন্দ্রকে সুন্দরভাবে সাজানো গুছানোভাবে তৈরি করে। আমি বাইরে থাকি, তো আমি যে পর্যটক কেন্দ্রগুলো দেখছি, তো ওই তুলনায় এখানে আসলে অপরচুনিটি আছে, কিন্তু সেটা এখানে সেরকম সরকার সেটা করতেছে না। স্থানীয় জনপ্রতিনিধি যারা, তারা যদি এই জায়গাটার বিষয়ে আরেকটু মনে করেন ভালো করার জন্য তাদের আর কি দৃষ্টি আকর্ষণ করে আর কি এটা সুন্দর করতো, তাহলে অনেক ভালো হতো। নির্বাচিত জনপ্রতিনিধি যেন পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেন, এমন প্রত্যাশা স্থানীয়দের। অপার সম্ভাবনার সূর্যোদয় সূর্যাস্তের শহর, সমুদ্রকন্যা খ্যাত এই কুয়াকাটায় সাধারণ মানুষগুলো যারা এই পর্যটনের সাথে আছেন, তারা চাইছেন তাদের প্রতিনিধি যিনি হবেন তিনি যেন আগামীতে পরিকল্পনা করে এই শহরটিকে গড়ে তোলেন, পরিবেশ বান্ধব করে গড়ে তোলেন এবং কর্মসংস্থান আরও বেশি করে বাড়ান। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ সাক্ষ্য। একই ট্রাইব্যুনালে আয়নাঘর খ্যাত প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে হবে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ। এখন পর্যন্ত এই দুই মামলায় সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ও ব্যারিস্টার আরমান। এছাড়াও আজ ট্রাইব্যুনাল 2-এ জুলাই হত্যাকাণ্ডের 2টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তা সহ মোট 21 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার একতরফা নির্বাচনের পথে গেলে তা রুখতে সকল জুলাই সংগঠন নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই কেন্দ্রিক সংগঠন মঞ্চ 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সকালে সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতা, নির্বাচনী প্রচারণায় বাধা এবং বিরোধী কণ্ঠ দমনের অভিযোগ তুলে ধরে সংগঠনটির নেতাকর্মীরা। নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রসঙ্গে তারা বলেন, হামলায় যে দলের কর্মীরাই জড়িত থাকুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আওয়ামী লীগ, বিএনপি অথবা জামায়াত, বিচারের প্রশ্নে সবাই সমান, কাউকে ছাড় দেওয়া ইনসাফের পরিপন্থী। এ সময় দ্রুত সব চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি রাজধানী সহ সারা দেশে লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ 5 দফা দাবিতে সরকারকে আলটিমেটাম দেয় মঞ্চ 24। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। জুলাইয়ের সকল নেতৃবৃন্দের উপর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রার্থীদেরকে নিরাপত্তা দিয়ে কোনো ধরনের আঘাত যেন তাদের উপর না আসে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়ে তাদেরকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো প্রার্থীকে অতিরিক্ত প্রোটোকল দেয়া যাবে না। দখল, দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে একসময়ের খরস্রোতা হবিগঞ্জের খোয়াই নদী এখন অস্তিত্ব সংকটে। পলি জমে ও চর জেগে মৃত প্রায় নদীটি। নদীকেন্দ্রিক বাণিজ্য নষ্টের পাশাপাশি হুমকির মুখে জেলার কৃষি অর্থনীতি। সম্প্রতি শহর রক্ষা বাঁধের কাজ শুরু হলেও অভিযোগ আছে একদল অসাধু ব্যক্তি নদী পাড়ে সামাজিক বনায়নের গাছ কেটে নিচ্ছে, অথচ বন বিভাগ আর পানি উন্নয়ন বোর্ড একে অপরকে দায় চাপাচ্ছেন। হবিগঞ্জ প্রতিনিধি সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। ধনুকের মতো বাঁকা একসময়ের খরস্রোতা খোয়াই নদী এখন অস্তিত্ব সংকটের মুখে। উজান থেকে নেমে আসা বালু ও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে খালে পরিণত হয়েছে খরস্রোতা খোয়াই।
ফলে বর্ষায় ভয়ঙ্কর আকার ধারণ করে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে, ভাসিয়ে নেয় ঘরবাড়ি, ফসলি জমি। প্রায় ২০ বছর পর ২০২৫ সালের অক্টোবরে চুনারুঘাটের রামশ্রী থেকে সদর উপজেলার জালালাবাদ পর্যন্ত ২৩ কিলোমিটার শহর রক্ষা বাঁধের কাজ শুরু হয়। কিন্তু এই প্রকল্পের সুযোগে একদল অসাধু ব্যক্তি সামাজিক বনায়নের আওতাধীন গাছ নির্বিচারে কেটে ফেলছে। স্থানীয়রা বাধা দিলেও কোনো কাজে আসছে না। অভিযোগ আছে, বারবার পানি উন্নয়ন বোর্ড আর বন বিভাগকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই গাছ বিড়ি সবাই খালি হয়ে নিতেছে, আর যারা খাটে না এরা এগুলা এক্সকাভেটার দিয়ে ওই মাটি চাপ দিয়ে দিতেছে। এগুলোর মধ্যে আবার শিলটিল মারা হয়েছে, তারপরেও কিন্তু আমরা আটকাইতে পারছি না। অভিযোগই নিতে রাজি না পানি উন্নয়ন বোর্ড। থানার মাঝে গেলাম, থানায় নিতে রাজি না। অনীহা কিংবা অন্য যে কোনো কারণেই হোক এই গাছগুলো কেটে ফেলার কারণে আমাদের নদীর তীরগুলো অরক্ষিত হয়ে গেল। এদিকে সামাজিক বনায়নের গাছ কেটে একে অন্যকে দায় চাপাতে ব্যস্ত বন বিভাগ আর পানি উন্নয়ন বোর্ড। এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে এই বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল, এটা আমরা আসলে জানি না। এটা করলে হয়তো গাছগুলো ক্ষতি হতো। আমরা হয়তো তাদেরকে একটা চিঠি মুখে বলেছি, পরবর্তীতে চিঠি দিয়েও জানিয়েছি। আমরা অভিযোগ দিয়েছি এখন, এবং আমরা তৎপর আছি যে কেউ এরকম দিলে আমরা সাথে সাথে লোকও পাঠাচ্ছি, কিন্তু তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় অগোচরে বা রাতের আধারে করে। ৩২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জের শহররক্ষা বাঁধের সংস্কার কাজ ইতোমধ্যে ৩০ ভাগ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে টেকনাফের হোয়াইকেং মিনাবাজার সংলগ্ন পাহাড়ে কৃষিকাজ করতে গেলে মোহাম্মদ জমির, মুন্না, মাহাত আলম, রফিক, মুজাহার ও মুশতাক আহমেদ নামে ৬ কৃষককে অস্ত্রের মুখে সশস্ত্র পাহাড়ি ডাকাত দলের সদস্যরা অপহরণ করে নিয়ে যায়। এই বিষয়ে হোয়াইকেং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ৬ জন অপহরণ হয়েছে। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।